আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লন্ডনে দীর্ঘদিনের সহচর নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিলেন তারেক রহমান। বললেন, আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি। জনশক্তি রপ্তানি খাত দালাল ও প্রতারণা মুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। করতে হবে তরুণ প্রজন্মের শক্তির যথাযথ ব্যবহার। সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। ওসমান হাদির মস্তিষ্ক থেকে গুলির রয়ে যাওয়া অংশ বের করা জরুরি। এখনই অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চান না সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারে নির্বাচন সহজ নয়। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল ও প্রতারণা মুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। আর এই কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়তার কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রাজধানীর 3টি স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট 6 জন সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে SM আমিনুল হক সেলিম, একই আসনে বিএনপি থেকে MA কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে 3 জন। এছাড়া ডিসি অফিস মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা, এবং 188 ঢাকা 15,
এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরও একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ, তবে এখনও প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। টাঙ্গাইলে 4 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া খুলনার 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন 7 জন। এর মধ্যে খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ 2 জন, খুলনা 4 আসনে 2 জন, 5 ও 6 আসনে 1 জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমার শেষ দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম। নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেইন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। আরও জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে গাজীপুরে 3 জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে 50 জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন, সালাউদ্দিন আহমেদ সহ 3 শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 21 ডিসেম্বর। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2026 সালের 7 জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। কারফিউ জারি করে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি হবে সোমবার।